আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে তারা সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পদযাত্রা, সমাবেশ, যেখানেই যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই গণপ্রতিরোধের মুখোমুখি হচ্ছে। সারা দেশে এনসিপি দুর্দশা দেখে আসলে মায়াই লাগতেছে। সেই যে গত বছর জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিল মাস্তানি করতে, এমন শিক্ষা দিছে যে পরে পুলিশের এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছে, আর্মির প্রোটেকশনে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু এবছর তারা আর্মির প্রোটেকশনটা পাচ্ছে না, কারণ আর্মি ব্যস্ত, ওয়াকার নিজেরই তার অবস্থান ঠিক নাই, আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো আর্মি এবার আর এনসিপির প্রোটেকশন দিতে পারে নাই, যদিও তারা চেয়েছিল। তো তাদের শুরুতেই সাভারের সেই টঙ্গীর কাছে আপনাদের মনে আছে যে একটা ছোট্ট বোম টোম ফুটায় তাদের সমাবেশ ভণ্ডুল। আবার গতকাল তারা হবিগঞ্জে গিয়েছিল। হবিগঞ্জে গিয়ে সেখানকার যে এমপি মিস্টার গাউস, খুব পপুলার বিএনপি লিডার, বা তিনি আওয়ামী লীগ আমলেও ইলেক্টেড মেয়র ছিলেন। সেই পপুলার এমপি কে নিয়ে এই নাসির উদ্দিন পাটোয়ারি খুব আজে বাজে কথা বলেছেন। এই পাটোয়ারি ছেলেটার এই সিনিয়র লিডারদের সম্পর্কে বাজে কথা বলার যে অভ্যাস, এটা কিন্তু আসলে খুব মানে খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমরা ঢাকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, তাকে তিনি এমন ভাবে উত্ত্যক্ত করেছেন যে মির্জা আব্বাস, অনেকেই বলেন যে পরে তার স্ট্রোক হয়েছে, অনেকেই বলেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে উত্ত্যক্ত করতে করতে শেষমেশ উনি অসুস্থ হয়ে পড়লেন। তো এখানে মিস্টার গৌসকে নিয়েও তিনি কথা বলেছেন, এবং তিনি যেখানেই যান সে এলাকার জনপ্রিয় লোকজনকে নিয়ে, নেতাদের নিয়ে তিনি এসব আপত্তিকর কথা বলেন। তো হবিগঞ্জে বিএনপি ভালোই মাইর দিছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যে মাইরটা খাইছে, যে বাড়িগুলা দিছে, এই ভিডিও খুব একটা দেখলাম প্রচার হয়নি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইউটিউবে দেখাতে পারছি না। তো অনেকেই বলছেন যে এগুলো সব সাজানো নাটক, যে এনসিপি মায়ের খেয়া খেয়া, জামাত যেহেতু খুব ইমেজ সংকটে চলে গেছে, জামাত সৎ লোকের দল দাবি করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাত আসলে ধর্ষকের দল। মানে আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম যে ভিডিও ফুটেজ গুলো একটু কালেক্ট করে রেখো, এই যে গাজী নজরুল সহ বিভিন্ন জামাতের নেতাদের। তো 21টা ভিডিও ফুটেজ কালেক্ট করার পরে বলছে, ভাই আরো লাগবে? আমি বলছি না, আর লাগবে না। তো জামাত এখন খুব ক্রাইসিসে আছে। জামাতের বি টিম এনসিপি কে তারা একটু মানুষের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য এই নাটকগুলো ঘটাচ্ছে, যাতে মানুষ একটু সমব্যথী হয় তারা মাইর খাইলে। কিন্তু ঘটনা অন্য। এনসিপি মাইর খাচ্ছে, ফেসবুকে মানুষের হাহা রিয়াক্ট দেখে মনে মনে তো হয় না যে তারা মাইর খেলে মানুষ ব্যথিত হয়। তো তাদের এই নাটকগুলো নিজেরা করুক, করাক, কিংবা পাবলিক তাদের পিটাক, যাই হোক, এনসিপির যে সামনে খুব ভালো দিন আসতেছে সেটা আপাতত মনে হচ্ছে না। তো এনসিপি এই মুহূর্তে ভীষণ মাইন্ডকার চিপায় আছে, এবং আহ, যে যেখানে পারতেছে এনসিপি কে দিচ্ছে মায়ের। এবং তারা মায়ের কাটছে আর বলছে প্রশাসন আমাদের বাঁচাচ্ছে না, সেভ করছে না। প্রশাসন আসবে না, বাংলাদেশের রাজনীতি যা বলে তাতে প্রশাসন আসবে না। বরং একজন পুলিশের কনস্টেবল বলল যে মাইর খাচ্ছে খাক, ওদের কে বাঁচাইতে যাবে। এবং বলছে, সেই কথা ভিডিওতে বলছে, এবং বলছে এর জন্য যদি আমার চাকরি যায়, যাবে, কয় টাকার বেতন পায়। তো এনসিপির অবস্থা, না প্রশাসন না সাধারণ মানুষ কেউ তাদের দেখতে পারতেছে। তো নাটক করুক আর যাই করুক, মায়ের উপরেই তাদের আগামীতে থাকতে হবে বলেই মনে হচ্ছে। সেই 2024 সালের 4 সেপ্টেম্বর, সেই সময়ের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই আগস্টের শহীদের সংখ্যা 800। সে বছর 11ই নভেম্বর ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়েছিল জুলাই আগস্টে শহীদের সংখ্যা 872 জন। 2025 সালের 3রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছিলেন এই জুলাই আগস্টে
শহীদের সংখ্যা 1000। একই দিন মিরপুরে এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন জুলাই আগস্টের শহীদের সংখ্যা 1400-র বেশি। আবার যখন জাতিসংঘ তদন্ত কমিটি এলো, তখন এই যে আইসিটি তার তাজুল ইসলাম এবং তার টিম চেষ্টা করেছিল এই জুলাই আগস্টের শহীদের সংখ্যা 2000-এর বেশি তাদের রিপোর্টে যেন আসে সেই ব্যবস্থা। কিন্তু আলটিমেটলি জাতিসংঘ রিপোর্ট বলেছে 1400-র মতো মৃত্যু। এখানে সমস্যা দুটো, যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আবার 5ই আগস্ট থেকে পরবর্তী সময়, এই দুটো সময়ের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি যে সংজ্ঞা, শহীদের সংজ্ঞা, জুলাইয়ের শহীদের সংজ্ঞা, সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সেই সময় সরকার দলীয় নেতাকর্মীদের হাতে নিহত আন্দোলনকারীরা, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই জুলাই শহীদ। সেই হিসেবে 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বলা যায়, বা 5ই আগস্ট প্লাস মাইনাস। তো সেই সংখ্যাটা কিন্তু আজও এস্টাবলিশড হলো না। কেন এই বিভ্রান্তি? আবার প্রথম আলো, যারা বর্তমান সরকার কিংবা ইউনূস বান্ধব গণমাধ্যম, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা এই সংখ্যাটি আরো অনেক কম দেখিয়েছে। আবার আমরা যখন বিভিন্ন সূত্রে কথা বলি, একদম স্পেসিফিক পুলিশের গুলিতে নিহত হয়েছে এরকম দেখা যায় যে 30 থেকে 40 জনের বেশি হয় না। সেই সময় আন্দোলনে একটা তৃতীয় পক্ষের উপস্থিতির কথা বলা হয়, যারা স্নাইপার রাইফেলধারী ছিল। সেই স্নাইপারদের গুলিতে মারা গেছে কত, সেটি নিয়েও একটি বিতর্ক আছে। যাই হোক, সেটি ইনক্লুড করলেও 200-300-র বেশি কোনোভাবেই হয় না। কিন্তু দেখা গেছে যে ওই সময়ে কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কেউ হয়তো হাসপাতালে কোনো অসুখে মারা গেছে, কেউ হয়তো অন্য অন্য কারণে মারা গেছে, তাদেরও জুলাই শহীদ হিসেবে নাম ঢুকানো হয়েছে। যশোরে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল আছে, সেই হোটেলটি পোড়াতে গিয়ে কিছু দুর্বৃত্ত মারা গিয়েছে, তারাও জুলাই শহীদ। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, লুটপাট করতে গিয়ে মারা গেছে বা অন্যান্য কারণে মারা গেছে, তারা জুলাই শহীদ হয়েছে। তো এবং এই জুলাই শহীদ হওয়ার একটা কমার্শিয়াল দিক আছে। এদের সরকার অনেক টাকা দিয়েছে, এদের 30 লাখ টাকা দিয়েছে জুলাই, আবার এদের একটা মান্থলি ভাতা দিচ্ছে অনেককে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে জুলাই একটা বাণিজ্য হয়ে গেছে। জুলাইকে নিয়ে বাণিজ্য করা হয়েছে এবং এটি মূলত ছিল একটি জঙ্গি অভ্যুত্থান, একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার একটি সফল ষড়যন্ত্রই বলি। সেই ষড়যন্ত্রকেই এখন মহিমান্বিত করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তা আসলে জুলাইয়ের চেহারাকেই বরং উন্মোচন করছে আমাদের সামনে। তো আজকে যেহেতু জুলাইয়ের একদম শেষ, এই বিতর্ক আবার নতুন করে উঠেছে এবং এই বিতর্কে যে প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষ কিন্তু কিংবা জুলাই আগস্টের যারা আন্দোলন করেছিলেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছে না। এবং এটা বেশি দিন লাগবে না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হতে, কারণ শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিটাকে আর ফাংশন করতে দেওয়া হয়নি এবং এই মৃত্যু নিয়ে কোনটা আসলেই জুলাই আগস্ট রিলেটেড মৃত্যুর কারণ, এগুলো কিন্তু তদন্ত হয়নি, আইনানুগ কোনো তদন্ত হয়নি। এমনকি
যে পোস্টমর্টেমটা করা দরকার সেটিও করতে দেওয়া হয়নি। আমার মনে আছে সার্জিস আলম একটি জনসভায় বলেছিলেন যে যাদের কবর দেওয়া হয়েছে তাদের কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না। আইন তো পোস্টমর্টেমের কথা বলে, তাহলে কবর থেকে তুলে কেন পোস্টমর্টেম করা যাবে না? তিনি এটাকে একটা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে তুলে পোস্টমর্টেমটা ঠেকিয়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে পোস্টমর্টেম করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে এই যে জুলাইয়ের 800 বলেন 700 বলেন এর অধিকাংশই ভুয়া। এরা জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে মারা যায়নি। তাদের সংজ্ঞা যেটা শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের হাতে মৃত্যু হইলেই শহীদ এবং সেটা 800+, এটা সত্য না। এবং মিথ্যাকে যতই আপনি চেষ্টা করেন সেটাকে আলটিমেটলি এস্টাবলিশ করা যায় না। সত্যের শক্তিটা এখানেই। আওয়ামী লীগের রাস্তার কর্মী এই শব্দটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই ধারণাটা কোথা থেকে এসে এর সমাধান কি, এই নিয়ে এখানে আলোচনা করব। ফেসবুকে এখন অনেকেই প্রতিবাদ করছে কোনো এক নারী আওয়ামী লীগের সংগ্রামী কর্মীদের রাস্তার কর্মী বলে কটাক্ষ করেছে। স্বভাবতই সবারই অন্তরে আঘাত লেগেছে এবং সেই অনুযায়ী প্রতিবাদ হচ্ছে এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রায় এই ঘটনা ঘটার আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, কিন্তু ঘটে যাওয়ার পর আলোচনাটা আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল। আওয়ামী লীগের রাস্তার কর্মী ধারণাটা আমরা পাই প্রথমত একজন প্রতিমন্ত্রীর কার্যক্রম থেকে। প্রতিমন্ত্রী দেখা গেছে যে বা আরো কিছু নেতা বুঝে বা না বুঝে হোক, আমার মনে হয় এটা বুঝে তারা করেনি। দেখা গেছে যে তারা কোনো একটা ভালো জায়গায় কিছু তরুণ তরুণীকে নিয়ে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে সজীব ওয়াজেদ জয়, কখনো পুতুল, কখনো ববি তারা অংশগ্রহণ করছে এবং সাধারণত ওই ছেলে মেয়েগুলা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা এই শ্রেণীর বা এই 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 জাতের হবে আর কি। সেখানে আসলে সত্যিকার অর্থে গ্রামগঞ্জ থেকে কোনো ছেলে মেয়ে এসছে বলে আমাদের অন্তত মনে হয়নি। পরবর্তীতে ওই প্রতিমন্ত্রীর দুর্ভাগ্য হলো যে 2024-এ যখন জঙ্গি উত্থান হয় তখন দেখা গেল যে ওই ছেলে মেয়ে সবগুলা লালবদর। ওরা তখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, ওরা তখন জয়কে গালি দিচ্ছে, ববিকে গালি দিচ্ছে, শেখ রেহানাকে গালি দিচ্ছে এবং যাতে শেখ হাসিনার সরকার পড়ে যায় এরা নানান ধরনের অভিনয় করছে, কান্নাকাটি করছে, আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো বলে রাস্তায় হাউমাউ করছে। এইভাবে তারা আবার 24-এর জঙ্গি উত্থানও ঘটিয়ে ফেলেছে। এই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট মনোনিবেশ তো করেনি, অনেক কিছুতেই করেনি। ফলে আওয়ামী লীগের রাস্তার কর্মী কথাটা বললে এখন যে নতুন করে যারা রাস্তায় সত্যিকার অর্থে রাস্তায় বা ঘরে বসে অনলাইনে 2024-এর জঙ্গি উত্থানের বিরুদ্ধে কথা বলছে, যারা চায় শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা ফিরে পাক, রাষ্ট্রের ক্ষমতা ফিরে পাক, তাদের তো অন্তরে আঘাত লাগবেই। রাস্তার কর্মী কথাটা একেবারে যে খারাপ অর্থাৎ এই ধরনের ঘটনা না ঘটলে সেটা হতো না, কারণ অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা কিন্তু নিজেকে রাস্তার কর্মী দাবি করেন এবং কেউ কেউ সত্যিকার অর্থে রাস্তার কর্মী। যেমন আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বলতে পারি, শেখ হাসিনার ক্ষেত্রে বলতে পারি, তারা কিন্তু একেবারে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে, হ্যাঁ, যে দুর্গম এলাকা পাড়ি দিয়ে নদী পথে বন্যার সময় নৌকায় করে চষে বেরিয়ে রাস্তার কর্মী হিসাবে কিন্তু একজন জাতির পিতা হয়েছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রদান করেছেন। ফলে রাস্তার কর্মী বললেই যে আমাদের গায়ে আঘাত লাগবে তাও না, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে একটা বিভেদ না, একটা শ্রেণী তৈরি হয়ে গেল যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী। রাস্তার কর্মী কে থাকলো? যে
এখনো রাস্তায় সংগ্রাম করছে, যে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনি। আর দালানের কর্মী হয়ে গেল তাদেরই সতীর্থ, যারা রাতারাতি দালানে ঢুকতে পেরেছে টাকা কামিয়ে। এই দালানে ঢোকাটা বন্ধ করা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে একটা বড় কাজ হবে। অর্থাৎ দালানে যাতে কাউকে দেখিয়ে বলতে না পারা, দেখো আমি দালানে আর তুমি রাস্তায়। এটার বড় কাজটা কি দেখেন, আওয়ামী লীগের যে জিনিসটা হয়েছে, যে এক শ্রেণীর নেতা কর্মী যথেষ্ট অর্থকড়ির মালিক হয়েছে রাজনৈতিক সুযোগ গ্রহণ করে। আরেক শ্রেণী কিন্তু, এবং বিশাল শ্রেণী, একেবারে ক্ষুদ্র শ্রেণী, যেটা সংখ্যায় হয়তো কয়েক হাজারের বেশি হবে না, তারা বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে। আর কোটি কোটি সমর্থক কিন্তু তারা এই সুযোগটার বাইরে রয়ে গেছে। অবশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেটা তো আসলে জামাত শিবিরও বেশি পেয়েছে এই কর্মীগুলা থেকে, অর্থাৎ সারা বাংলাদেশই সেটার একটা সুবিধা পেয়েছে। সেই কথা আমি এখানে বলছি না। এখানে হলো যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাওয়া। এটা যে শুধু ঢাকা শহর থেকে কেউ হয়েছে তা না, বা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা হয়েছে তা না। আমরা তো জানি যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরও এই ধরনের ঘটনা ঘটেছে। তারাও কিন্তু রাতারাতি রাস্তার কর্মী থেকে দালানের কর্মী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রাস্তার কর্মী থেকে এখন এই যে বিভাগ, এই যে বিভাজনটা হলো, এইটা দূর করার ভবিষ্যতে রাস্তাটা কি? আমি মনে করি ভবিষ্যতে রাস্তাটা হলো যে সবার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, এবং সেটা বৈধ পথে। আপনি যদি অবৈধ পথে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেন, এটা কিন্তু খুব মুষ্টি কয়েক মানুষ পাবে, গোটা সমাজ কিন্তু পাবে না। আজকে যারা আওয়ামী লীগের রাস্তার কর্মী বলছে, এদেরকে দুটো শিক্ষা আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উচিত। একটা হলো যে আশ্বাস, এরা সকলেই কাজ পাবে, চাকরি পাবে, উনি ক্ষমতায় আসলে সবার মর্যাদাশীল জীবন হবে। আবার একই সাথে এটাও ক্লিয়ার করে দেয়া যে আগের পথে আর কিন্তু চলবে না। অর্থাৎ একজন অনেক ধনী হয়ে যাবে, তার অনেক সতীর্থ দরিদ্র রয়ে যাবে। এই সিস্টেমটা কোনো না কোনো জায়গায় ভেঙে দিতে হবে। এইটা ভেঙে দিলে কিন্তু দুঃখিত, এইটা ভেঙে দিলে কিন্তু এই যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী, এই শ্রেণী ভাগটা কিন্তু থাকবে না। মূলত এটা কিন্তু অর্থনৈতিক একটা শ্রেণী বিভাগ। এটা কিন্তু আবার সাংস্কৃতিক বা আপনার শিক্ষাগত শ্রেণী বিভাগ না। সাংস্কৃতিক শ্রেণী বিভাগে দেখা গেছে যে রাস্তার কর্মীরাই অনেক বেশি আলোকিত। এই রাস্তার কর্মীরা কিন্তু এখন ফেসবুকে অন্তত যেটা লেখে, অন্তত আমি যেটা জাজ করি, দেখি আর কি, দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেক ভালো লেখে, অনেক ভালো বলে, অনেক ভালো অর্গানাইজ করে। তথাকথিত যারা অলরেডি দালানে ঢুকে গেছেন তাদের কাছ থেকে তারা কিছু লিখলে সেটা মোটেও কিন্তু আকর্ষণীয় হয় না, এবং তারা বললে সেটাও আকর্ষণীয় হচ্ছে না। এখন কিন্তু রাস্তার কর্মীদের কিন্তু জয় জয়কার। সংক্ষেপে যেটা বলতে চাই, আজকে যারা রাস্তার কর্মী হিসাবে কটাক্ষ প্রাপ্ত হচ্ছেন, তাদের কাজ হলো ভবিষ্যতে আপনি নিজেই যেন আবার দালানের কর্মী না হয়ে যান, আপনি যেন রাস্তার কর্মী হিসাবে থাকতে পারেন, এবং আপনার ভাই বোন যারা সতীর্থ এখন একসাথে সংগ্রাম করছেন, সবাই যেন একই শ্রেণীতে থাকতে পারেন। হ্যাঁ, তারপরও যোগ্যতা অনুযায়ী কারো একটু অর্থনৈতিক উন্নতি বেশি হবে, কারো একটি অর্থনৈতিক উন্নতি কম হবে, কিন্তু আমি তো মিনিমাম দেখি যে বাংলাদেশের অন্তত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে যারা আওয়ামী লীগকে শাসন করবে, মানে আওয়ামী লীগের কর্মী হিসাবে যারা যুক্ত থাকবেন, তাদের একটা মিনিমাম চাকরি হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন টেতন বাড়ানো উচিত। সেই সূত্রে যাচ্ছি না। আমরা যদি এইভাবে চিন্তা করি, এবং সরকারি কর্মচারী হয়ে বা রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী হয়ে কেউ যদি আগের মতো হাজার কোটি টাকার মালিক হওয়ার পথ যদি রুদ্ধ হয়, তাহলে কিন্তু রাস্তার কর্মী ধারণাটা অনেকাংশে চলে যাবে। সাধারণত দালানের কর্মী হয়ে গেলে কিন্তু আর শিক্ষা দীক্ষা গ্রহণ করার তেমন সুযোগ থাকে না। তখন শুধু অর্থ কামানো বা অলরেডি কামাই করা হয়েছে সেই অর্থের মানে সেই অর্থের বিনিয়োগ কিংবা সেই অর্থের প্রতিরক্ষা, সেটার সুষ্ঠু ব্যবস্থাপনা, এগুলোতে কিন্তু একটা মানুষের জীবন চলে যায়।
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেখছেন কিনা জানি না, যে রাস্তার কর্মীরাই কিন্তু ওনার জন্য কাজ করছে, কিন্তু সংযোগ স্থাপনের জন্য এখনো কিন্তু দলের উপরের শ্রেণীর লোকজন হয়তো রয়ে গেছে। যদিও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি যে উনি সরাসরি কিন্তু রাস্তার কর্মীদের সাথে কথা বলছেন, কিন্তু সেখানেও কোনো মধ্যস্বত্বভোগী আছে কিনা, সব কর্মী সমানভাবে অংশগ্রহণ করেছেন এটা বোধ করছেন কিনা, সেই জায়গায় আসলে নজর দেওয়া উচিত। প্রথম কথা হলো যে যদি 5 কোটি 10 কোটি মানুষ শেখ হাসিনার সমর্থক হয়, সবার সাথে তো শেখ হাসিনা জনে জনে কথা বলতে পারবেন না, কিন্তু কথা বলার ক্ষেত্রে যদি প্রতিনিধিত্বমূলকের একটা ব্যবস্থা থাকে, যে যেই গ্রামের ছেলেটা কথা বলছে সেই গ্রামের ছেলেটার প্রতি যদি ওই গ্রামের বাকি আওয়ামী লীগ কর্মী যেই শিশু কিশোররা আছে, কিশোর তরুণরা আছে, তারা যদি মনে করে যে ওই অমুক কথা বললে আমি খুশি, বা আমাদের মধ্যে সেই কথা বলার যোগ্য, এইরকম যদি হয়, তাহলে কিন্তু এই এই ধরনের রাস্তার কর্মী এই যে ইস্যু আসলে মূলত সেটা তৈরি হবে না। তো এইটাও কিন্তু একটা গণতান্ত্রিক পথ, অর্থাৎ উপর থেকে চুজ না করে কর্মীদের যদি চুজ করতে দেয়া হয় যে কে কে রাস্তা মানে কে কার প্রতিনিধিত্ব করবে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথটা আসলে খুলে দেওয়া উচিত। এখন না, এখন তো আসলে একটা কঠিন সময় যাচ্ছে, ভবিষ্যতে। এবং আরেকটা জিনিস খুব প্রয়োজন, যেটা হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনা বলুন, যেটাই বলুন, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশ, সেইটা কোনোভাবে যদি ডাইলিউটেড হয় কোনো জ্ঞানী দ্বারা, কোনো গুণী দ্বারা, কোনো কর্মী দ্বারা, তাদেরকে বাতিল করা এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সেইখানে যে ইন্টেলেকচুয়াল পথটা গ্রহণ করা দরকার, সেই পথের বিচ্যুতি কিন্তু মেনে নিলে আওয়ামী লীগের ভবিষ্যৎও নাই, অতীতও কিন্তু আওয়ামী লীগ কিছু ভুলের কারণে শেষ করে দিয়েছে। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু আওয়ামী লীগের ডিপেন্ড করছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ, যেটা এক কথায় যদি আমি বলি, এক কথায় বা এক বাক্যে, সেটা হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ। একেবারে সোজা কথা, এই যে একটা বাক্য বললাম, সেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, 72-এর সংবিধানে ছিল। এই পথে এই পথের বাইরে যত ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা, কবিতা চর্চা, উপন্যাস চর্চা, নাটক চর্চা, গান চর্চা, ফিলোসফিক্যাল চর্চা, যত কিছু আসবে, সেগুলো আওয়ামী লীগ আপাতত সেইখানে আওয়ামী লীগের এক ধরনের পক্ষপাতিত্ব দেখানোর দরকার, এবং তার সকল কর্মীকে, রাস্তার কর্মী এবং দালানের কর্মী, যারা মধ্যস্বত্বভোগী কিংবা যারা মধ্যস্বত্ব ভোগের সুযোগ পান না, সবাইকে এই পথটা বেছে নেওয়া এবং এইটা কঠোরভাবে ঠিক করে দেয়া কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই দায়িত্বে তিনি কিছু করেছেন এখন পর্যন্ত আমরা কিন্তু এইটা কিন্তু দেখিনি। 2024-এ আওয়ামী লীগের পতনের মূল কারণ কিন্তু দুর্নীতিও না, যদিও এগুলো নিয়ে অনেক কথা বলেছি। মূল কারণ কিন্তু এই যেগুলা জঙ্গিরা দেখিয়েছে, সাইবার সন্ত্রাসীরা দেখিয়েছে, যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া, বরঞ্চ সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র ছিল ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এইখান থেকে আওয়ামী লীগ উদ্ধার পেতে পারে, আমি যে রাস্তাটা বললাম, সেটা যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ইন্টেলেকচুয়াল পথ আছে, সেই পথে সবাইকে সন্নিবিষ্ট করা, সেই পথটা মানবতাবাদী, সেই পথটা বহুত্ববাদী, এবং সেই পথে যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এইরকম একটা ভালো আদর্শ তো নাই, আসলে আমার দৃষ্টিতে নাই। সেই তর্ক আজকে যাচ্ছি না, আমি রাস্তার কর্মীদের কথাই বলছি, যে রাস্তার কর্মী সমস্যাটা অনেক ব্যাপক আওয়ামী লীগে, এটা সব দলেই, এটা শুধু জামাতে নাই, বিএনপিতেও কিন্তু এই সমস্যা আছে। বিএনপি যেই অভিযোগটা করে, আওয়ামী লীগও সেই অভিযোগটা করে, যে ক্ষমতায় আসলে দল এক ধরনের সুবিধাভোগী শ্রেণী দাঁড়িয়ে যায়, বিভিন্ন দালান থেকে এসে অথবা দালানে দ্রুত ওঠে, রাস্তার কর্মীর মতো অবহেলিত থেকেই যায়। এটা সমাধানের পথ আমি হয়তো একটু বলেছি, বাট ভবিষ্যতে আমাদেরকে অনেক বলতে হবে, এবং আমি অন্য জায়গায় একটা বুদ্ধিবৃত্তিক যে মুক্তিযুদ্ধের চেতনার পথে কিভাবে থাকা যায় সেই নিয়ে একটা বক্তব্য রাখবো।
শেষ করার আগে এটা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাম্প্রতিক বোধহয় কিছু নেতা আমি এটা ভালো করে ফলো করতে পারিনি, আমার সময় হয়নি, নেতা ইত্যাদি দেখা করেছেন। এই দেখা করার থেকে কিন্তু বোধহয় সর্বশেষ ইস্যুটা এসেছে যে রাস্তার কর্মী। এখন প্রধানমন্ত্রী কারোর সাথে দেখা করতে পারেন শেখ হাসিনা, কিন্তু এগুলো গোপনে হওয়া উচিত। আর যাদেরকে উনি দেখা দেন তারা যদি নিজেরাই এইটাকে সারিন্দা হিসাবে বাজায় যে দেখো নেত্রীর সাথে আমার সংযোগ আছে, আর সেটাও তার খেয়াল করা উচিত। আরেকটা জায়গায় বোধহয় তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কাউকে কাউকে পয়সা দেয়। এই পয়সা দেওয়া না দেওয়া নিয়েও কিন্তু অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পয়সা দিয়ে ভালো কথা, তাহলে কর্মীরা বা এগুলো 10 কান হয় কি করে? এই জায়গাগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেবে দেখতে হবে, কারণ তার দল এখন একটা বড় ধরনের সংকটকাল পালন করছে এবং কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের ভুল ভ্রান্তি কিন্তু ক্ষতিটাকে বহুগুণ বাড়িয়ে দিবে। ফলে রাস্তার কর্মী ধারণাটা যেমন ডিল করা উচিত, একই সাথে একেবারে সবাইকে বুঝতে হবে যারা নিজেদেরকে দালানের কর্মী মনে করছেন যে এই মুহূর্তে দালানের কর্মীর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কিছুই করতে পারছে না, যা করার তা কিন্তু রাস্তার কর্মীরাই করছে। ফলে ভবিষ্যতে এই রাস্তার কর্মীরা যাতে সবচেয়ে ডিগনিফাইড নাগরিক হিসাবে বাংলাদেশে স্থান পান, আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। অবশ্য কিছু কিছু ইন্টেলেকচুয়াল আমার এই কথাগুলা তারা অন্যরকম ফ্রেজিং করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে শক্তি নাই, কিন্তু আসলে সহজ সহজ মানে বোধগম্য করতে হলে এই ফ্রেজিংটা খুবই প্রয়োজন। তারা আবার যেভাবে বলে এইভাবে অনেকে বোঝে না কথাবার্তা। আপনি যদি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন না করতে পারেন, তাহলে তো আপনার কথাবার্তা জ্ঞান আলোচনা দিয়ে সেটা কি হবে? সেটা তো আবার ওই যে দালানের কর্মী রাস্তার কর্মী এইভাবে পৃথক হয়েই থাকবে। যাক, বহু আলোচনা করা যায়, মূল কথা হলো যে রাস্তার কর্মী এখন বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে মূল্যবান কর্মী। তাদেরকে অবহেলা করলে, তারা ইন্টিগ্রেটেড না এমন বোধ দিলে এটা শেখ হাসিনার জন্য কিন্তু ভালো হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় সহনশীলতা খুব প্রয়োজন এবং রাস্তার কর্মীদের ধৈর্য ধারণ করতে বলবো। এবং যারা এই ধরনের বিভেদ সৃষ্টি করে অবশ্যই তাদেরকে যথেষ্ট পরিমাণে তাদেরকে যথেষ্ট পরিমাণে কঠোরভাবে স্তব্ধ করে দিতে হবে। এদের পরিণতি যে কি হবে শুধু বলতেছি তো আমি, পাবলিক শুধু হা করে বসে আছে। ওয়াপ চিনেন তো, ওয়াপের মতো হা করে বসে আছে, শুধু ওয়াকাররা ফিরে যাক। এগুলোর চাপাবাজি কই যাবে? এদের কিন্তু শেষ আশ্রয়স্থল বিএনপি। বিএনপি এদের আজকার না দিলে এই কথা বলতে পারে সম্ভব? সারা বাংলা একটা আওয়ামী লীগের একটা বড় ইউনিয়নে যত লোক আছে, সারা বাংলাদেশে এদের অত লোক আছে লম্বা লম্বা কথা বলে। বিএনপির আজকারের জন্য এগুলো বলে, প্রীতি ম্যাচ খেলে এই জন্য। ছোট পথে জঙ্গি প্রক্টর লিখতে গিয়ে ভুলে জবি লেগে গেছে, এটা তো পুরো জঙ্গিদের ভাষা। এখন গণতন্ত্র খতরেমে যায় না। এটা যদি আওয়ামী লীগের আমলে কোনো প্রক্টর বলতো তাহলে কি বলতো? গণতন্ত্র খতরেমে, শিক্ষা খতরেমে। একজন শিক্ষকের ভাষা এরকম হয়, বলতো যে এইটা আওয়ামী লীগের শিক্ষকের এই ভাষা। এটা এর ভাষাটা কেমন? এটা তো পুরো জঙ্গির মতো কথা বললো একজন প্রক্টর। মনে হয় যে একটা দলীয়, তিনি হলেন ওই ছাত্র দলের কোন রাস্তার কুত্তা, রাস্তার গুন্ডা, এরকম মনে হইলো। গুন্ডা ফান্ডা মনে হয়, তোর শিক্ষক মনে হয় এটা শিক্ষকের ভাষা? একটা শিক্ষক তাও প্রক্টর এটা বলতে পারে? সেই কথাটাই যখন আগামীতে তো ছাত্র দল বলবে, ছাত্র দলের জায়গায় ছাত্রলীগেরা বলবে, তখন কেমন হবে? মনে করেন এই প্রক্টর তো থাকবে না আর 27 সালে প্রক্টর আওয়ামী লীগের আসবে, তখন যদি বলে হুবহু ভাষায় ছাত্র শিবির পালিয়ে যাও, গুপ্ত ছিলা গুপ্ত থাকো, ছাত্র দল যেখানে ছিল সেখানে যাও, ফাইজলেমি ছুটাই ফেলাবো, তখন বলবে গণতন্ত্র খতরমে, শিক্ষা খতরমে। মানে আওয়ামী লীগের জন্য অবশ্য ভালো হইতেছে, কারণ তারা আগামীতে যা যা বলবে, যা যা করবে, এগুলো তো আওয়ামী লীগের কোনো প্রক্টর বললে তো আমরাই প্রতিবাদ করতাম, আপনি করতেন, আমি করতাম। এখন তো আমরা প্রতিবাদ করব না, কারণ আমরা বলবো যে প্রতিবাদ কেমনে করবো? তোমরা তো এই পথ দেখাই গেছো, আগের হাল যেতে যায়, পিছের হাল সেদিকে যায়। যে তোমরা শিখাই দিছ, ছাত্রলীগের মনোনীত প্রক্টররাই সেই কথা বলবে। আগামীতে এই ভাষাটা আপনি দেখবেন, এই ভাষাটাই যখন ছাত্রলীগের পক্ষ থেকে যাবে, তখন দেখবেন গণতন্ত্র খতরমে এটা বিশ্ব মিডিয়ায় চলে যাবে। কিন্তু এখন কোনো মিডিয়ায় আসতেছে না। আর শিবিরের যেটা দেখালেন, তারা সাংবাদিককে থ্রেট করতেছে। ওইভাবে যদি ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এরকম একটা সংবাদ সম্মেলন করে, সাংবাদিকদের এরকম থ্রেট দেয়, তাহলেও বাংলাদেশে বলতো ফ্রিডম অফ ভয়েস খতরে মে, ফ্রিডম অফ প্রেস খতরে মে, ফ্রিডম অফ প্রেস ইন ডেঞ্জার, এগুলো বলা শুরু করতো। কিন্তু এখন ফ্রিডম অফ প্রেস ইন ডেঞ্জার হয় না, কারণ এটা শিবির করছে যে তারা লাইব্রেরির মধ্যে পিটাবে, ছাত্র পিটায়, আর মাস্টার পিটায়, কিছু বলার নাই। গণতন্ত্র ওটা প্রতিবাদ করলে গণতন্ত্র খতরেমে হয়ে যায়। তবে এগুলো যারা করতেছে তারা ওই যে আমাদের জামালপুরের ভাষায় বলি এইবার, যে কাঠ খাইতেছে পরে আর একটা একটা করে আংরা হাঁকবে, তবে বুঝবে তখন কেমন লাগে। শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাইজা তারপরে শুটকি মাছ খাইতে খুব ভালো লাগে। তারপরে কিন্তু যখন বাথরুমে যায় তখন বুঝে কেমন লাগে। এদের দশা তাই হবে। আমি বললাম তো, আমি এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি এই ভাবির পোলাদের পরিণতি কি হবে, এই ছাত্র দলের পরিণতি কি হবে, ছাত্র শিবিরের পরিণতি কি হবে, বিএনপির পরিণতি কি হবে, জামাতের পর, এগুলো আমি মাঝে মাঝে ভাবি যে এদের কপালে কি শুনি, ভাবলে গা শিউরে ওঠে। আপনি বলেন এই ভাষণটা যদি ছাত্রলীগ দিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরা, অথবা এই জবি প্রক্টরের জায়গায় যদি জঙ্গি প্রক্টর, এটার নাম জঙ্গি প্রক্টর দিবেন, জবি প্রক্টর দিয়েন না। এটা যখন, অবশ্যই আওয়ামী লীগের কোন প্রক্টর এই ভাষাতে কথা বলবেন, তখন শিবির জামাত কি বলে সেইটা আমি শুনে প্রতিক্রিয়া আপনার চ্যানেলে একদিন দিব, এই ঘটনার প্রতিক্রিয়া। কারণ শিবির সেম ভাষাটাই বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এমনকি বিএনপি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, এই বিএনপির জঙ্গি প্রক্টর যখন চলে যাবে, যখন আওয়ামী লীগের পক্ষের প্রক্টর এই ভাষাতেই কথা বলবে, তখন আমি জানতে চাই মির্জা ফখরুল কি বলে, তখন আমি জানতে চাইবো শিবির কি বলে, সাদা শকুন কি, জামাত, তখন তখন কথা হবে, তখন জবাব দেব। তখন সলিমুল্লাহরা কি বলে, ফ্রড মাজাররা কি বলে, চিঙ্কু মামেরা কি বলে, তখন আমরা, সাংবাদিক সমিতি কি বলে, তখন আমরা শুনবো হুবহু ভাষাটাই। এই ভাষা হুবহু হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এর ঘটনা ঘটবে। একেবারে কাট কপি পেস্ট হবে, দেখেন আপনি, কাট কপি পেস্ট একেবারেই দেখতে পারবেন। এরা যখন চায়না যায় তখন সেটা চায়নার দালালি হয় না, দেশ বিক্রি হয় না। পাকিস্তান যায়, পাকিস্তান প্রেম হয় না। কিন্তু আওয়ামী লীগ ভারতে গেলে তখন দেশ বিজা ফেলায়। এই তো তাদের বয়ান। আহা! এইভাবে এত সুন্দর সুন্দর লাল বদর দিয়ে দেখাইলেন। আহা! আমাদের এই, সাংস্কৃতিক বাজেট বাস্তবায়ন পরিষদ, হ্যাঁ, জি, জি, জি। এখানে আপনার সমস্ত ইয়ারা আছে। হ্যাঁ, রামেন্দু ভালো হয়েছে। মজুমদার, রামেন্দু মজুমদারও আছেন এখানে। এটা হলো মানে এই ব্যক্তিটার জন্যই আমার কষ্ট হচ্ছে। আমি এটাকে দেখে আশ্চর্য হই নাই। উনার ছবিটা যখন আমাকে পাঠাইছে আমি ভাবছি এডিট করা। পরে একজন বলল যে, "না, এটা তারই।" এটা আমি অবাক হয়ে গেছি। তিনি এইখানে আছেন। অবাক হয়ে গেছি। তিনি কেন গেলেন? রেজাউদ্দিন স্টালিন তো থাকবে খুব স্বাভাবিক। মোহন রায়ানও আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, এরা আর যারা আছে সবাই থাকবে, এটাই স্বাভাবিক। বরং তারা না থাকলেই অস্বাভাবিক হতো। আমরা দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া কিছু পেয়ারা পাখি চিনে নিলাম আমরা। আমরা দেখে রাখলাম তাদের। আমরা চিনে রাখলাম চিঙ্কু মামদের, দেখে রাখলাম। লাল বদরদের চিনে রাখলাম। ভালো হলো, সুবিধা হইছে। কিন্তু ওই সমস্যা হলো রামেন্দু মজুমদার আছে। এটাই আমাদের জন্য বেদনার বিষয়। তাছাড়া সব স্বাভাবিক। এই বরং এটা দেখেন, এই যে আগস্ট আসতেছে, শোকের মাস, সেনাবাহিনী কিন্তু তখন এগুলা করতো, সম্মান হুম, করতো। এখন করে অপমান। সেনাবাহিনী তো এটা আওয়ামী লীগের লোক দেখানোর জন্য করত। ওদের মনে এই যে ২০২৪ এর পরে যা ঘটেছে এটাই হলো সেনাবাহিনী। এইজন্য আমি বারবার বলি, মোল্লা আর মিলিটারি, প্রেম আর একাত্তর একসাথে যায় না। এই পোস্ট দিয়েছিলাম বলে অনেক আওয়ামী লীগের লোক আমারে মেসেজ করছে, সমালোচনা করছে। ফরিদ ভাই, আপনি আমাদের ক্ষতি করলেন, এগুলো লিখছে। আপনারা আমাদের, আমি বললাম তোমার কি ক্ষতি করলাম? কই যে আপনি লেখছেন ৭১ মোল্লা ও মিলিটারি প্রেম একসাথে যায় না। আমি বললাম ভাই, আমি তো ভাই সাইদি লীগও না, আমি আমি খমেনি লীগও না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যে মূলনীতি সেই হিসেবে কথা বলেছি। আমি বাংলাদেশের ৭২ সংবিধান নিয়ে হিসাব মার্জিন, ওইটাকে বাটখারা হিসেবে, স্কেল হিসেবে দিয়ে আমি বক্তব্য দিয়েছি। সে আমার কথাই বুঝলো না। সম্মিলিত সাংস্কৃতিক জোট, আগে তো পেয়ারা ২ জনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল।
এখন কেন কি হইলো, দালমে কুস্ত কালা হয়, তাহলে কি সেই ক্ষোভে এখানে বসছে? যদি হয় তাহলে আওয়ামী লীগ তো আমাদেরও কিছু দেয় নাই, তাহলে আমরাও কি ক্ষোভের চোটে গিয়ে জামাতেদের সাথে বসবো? আমরাও কি সেই ক্ষোভে হেফাজতিদের সাথে বসবো? আমরা কি সেই ক্ষোভে লাল বদরদের সাথে বসবো? আমরা যাইনি তো। আমরা আমাদের অবস্থানে আছি। এই তবে দুইজন, ওই বিউটি রানী বাংলাদেশের যত সাংস্কৃতিক জোট আছে, ওই ছায়ানট বলেন, তারপর উদিসি বলেন, এদের এদের ওভার একাই সে ১০০। সে একাই ১০০ দিছি। সে একাই ১০০ ছায়ানট। আর ওই ছেলেটা দেখলেন, ওই ছেলেটা একাই, ওই ছেলেটা একাই ১০০ বুদ্ধিজীবী সমান। হাজারো। হুম, একেবারে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিয়েছে। দেখেন এই ছেলেটা একেবারে সহজ সরল। আসলে প্রতিবাদী হয়ে গেলে আপনি যখন মুখোমুখি হয়ে যাবেন, সাহস করে দাঁড়িয়ে যাবেন, তখন এই সমস্ত অপশক্তি ভয় পেতে বাধ্য। এই ছেলেটা প্রমাণ করে দিয়েছে। আর বিউটি রানী পাল প্রমাণ করে দিয়েছে। একটা রিল, একটা এই ছেলেটা বুঝছেন, এই ছেলেটা পড়াশোনা করে যেমন রমনা কালী মন্দির, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ধারাবাহিকভাবে পুরা ইতিহাসটা বলে বলে যাচ্ছে, যাচ্ছিল কিন্তু। বলে যাচ্ছে। এবং পড়াশোনা সে করার ছেলে কিন্তু। ৫টা মসজিদ আছে তাও বলছে। এবং সে দেখেন বলছে কি যে আমি আগে মানুষ। এই সাহস করে যেটা বলতে পারছে, এটাই তো বিশাল ব্যাপার। এটাই বিশাল ব্যাপার। সে যে সাহস করে এটা বলছে, তার জীবনের ঝুঁকি ছিল তো। সে মারা যেতে পারত। তাকে মব করে মেরে ফেলতে পারত। তারপর বিউটি তারপরে রানী পালের বিউটি রানীর যে ঘটনা, যে ছেলেটা এই যে আসিফ ইকবাল হিরণ, সে কিন্তু বাংলাদেশের নাই কিন্তু। সে বাংলাদেশের বাইরে আছে, লন্ডনে আছে। সে ফেঞ্চুগঞ্জ নামের একটা অনলাইন মিডিয়া আছে তার, হ্যাঁ? ফেসবুক পেজের মতো আরকি। সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিল। সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার কারণে তাকে কটাক্ষ কইরা তার ভিডিওটা করতে গিয়া পুরা একটা প্রতিবাদ আগুন তৈরি করে দিছে সারা বাংলাদেশ। এই আসিফ ইকবাল হিরণ কোথায় থাকে? ইংল্যান্ডে থাকে। এই ইংল্যান্ডে এই জঙ্গির এর বিরুদ্ধেও লিখতে হবে আমাদের। এইটা ইংল্যান্ডে থাকে, এটা বারবার বলতে হবে। ইংল্যান্ডের লোকজন হ্যাঁ, খুঁজে বের করুক তাকে। জঙ্গিকে চিনতে হবে যে ও হ্যাঁ, ইংল্যান্ডে গেছে কেন? ও যাবে কাবুলে, ও যাবে আফগানিস্তানে, ও যাবে পাকিস্তানে। এ বদমাইশ বাবা! ইংল্যান্ডে গেছে কেন? সেটা যদি বলতেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ভর্তি। এই তাহলে তো সব মানে ওই দেশগুলো এই সমস্ত জঙ্গিদের জায়গা দিবে। সফল লোকদের জায়গা দিবে না। না, তো শোনেন, কার্ল মার্কসের যে সমাধি আছে লন্ডনে, হ্যাঁ? ওইখানে গিয়ে তো আমি অবাক। ওইখানে চতুর্দিকে বুঝছেন? সারা পৃথিবীর সব বিখ্যাত দেশগুলো কমিউনিস্ট লিডারদের কবর। তার দেশ থেকে বিতাড়িত হইয়া আশ্রয় পাইছে ইংল্যান্ডে আইসা। ইংল্যান্ডে আইসা সে এখানে মারা গেছে। এখানেই তার কবরগুলা কবর চতুর্দিকে। ওইখানে। তার কবর হ্যাঁ, জার্মানিও হয় নাই, রাশিয়াতে হয় নাই। না হয় নাই। সারা পৃথিবীর কমিউনিস্ট লিডারদের কবর এখানে। ওনারাও তাই সারা জীবন গণতন্ত্র বিরোধিতা করবে, কিন্তু গণতান্ত্রিক দেশে বলবে গণতন্ত্র হারাম, কিন্তু গিয়ে বাস করবে গণতান্ত্রিক দেশে, পুঁজিবাদী দেশ। আর বামপন্থীরাও তাই সারা মানে জীবন দেখেন পুঁজিবাদী। না, সিরিয়া থেকে আরম্ভ করে যত দেশের যত শরণার্থী তৈরি হইল, তাদের সমস্ত টার্গেট হয়ে দেয় ইউরোপ। আশ্রয় দিল ইউরোপ। কোন মুসলিম দেশ কিন্তু তাদেরকে আশ্রয় দেয় নাই। দিবে কেন? হুম, কারণ মুসলিম দেশে মাইর খাই, মানে মুসলমানদেরও লজ্জা নাই। এরা আশ্রয় নিতে অ্যাজাইলাম নিতে যায়। ওই খ্রিস্টান উন্নত দেশে দেশ, ইহুদি, উন্নত দেশে। হ্যাঁ হুম, উন্নত না, খ্রিস্টান দেশে ইহুদিদের দেশে ওইখানে যাবে। নিজের দেশের ধ্বংস করে আবার আরেক দেশকে ধ্বংস করার আর জন্য যাবে। তার ওই যে সংবিধান যেটা, সংবিধানটা এইরকম এত মানবিক। আপনি অস্ট্রেলিয়াতে এসে যদি খালি প্রমাণ করতে পারেন আপনার দেশে ফেরত গেলে আপনার জীবন বিপন্ন হইতে পারে। অস্ট্রেলিয়ান সংবিধান অনুসারে এই রাষ্ট্র আপনাকে প্রটেকশন দিতে বাধ্য। ওই এটা সুযোগটাই তো নিতেছে এটা সৌদি আরব নাই। ওই সৌদি আরব এই মুসলমানরা তো মুসলিম জানে দেশ, যে কোন মুসলমান সৌদি দেশে আরব নাই কিন্তু এটা। কোন মুসলিম দেশে আপনি যাইতে পারবেন না। কোন মুসলিম দেশে মুসলমানদের জায়গা দেয় না, অমুসলিমদের জায়গা দিবে। আর মুসলমানেরা মুসলমানদের হাতে ঠেলা খেয়ে, লাথি উষ্টা খেয়ে, ঘেটি ধাক্কা খেয়ে, মায়ের খেয়ে পালায় চলে যায় ইউরোপ আমেরিকা, যায় কখন সরিয়ে আইন চায়। এইরকম মুসলমানেরা এরকম মানে দোগলা, এরকম মুনাফেক, নিজের দেশে মরদে গোলায় না, আরেক দেশে খ্রিস্টান ইহুদির দেশে হিন্দুদের দেশে যাবে, যায় সেরে বলবে যে সরিয়ে আইন চাই।
নিজের দেশে কিন্তু শরিয়া আইন করে না, ওইদিকে আবার থাকে না। এত দেশে মুসলমানরা এত ভালো, নিজের দেশে থাকে না কেন? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যারা মুসলমান তারা গিয়ে রিফিউজি হয় ইউরোপ আমেরিকায়। আপনি জানেন না যে সিঙ্গাপুরে 10 বছর বারে চাকরি করেছে, থাইল্যান্ডে ব্যবসা করে বারের, ইউরোপ আমেরিকা বারে চাকরি করে, বাংলাদেশে আগে সরিয়ে আইন চাই। এই হলো বাংলাদেশের মুসলমান। ইউরোপে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডায় থাকে, বারে চাকরি করে আগে কয় যে সরিয়ে আইন চাই। এই হলো বাংলাদেশের মুসলমান। এবং ধরেন এই যে ইয়েগুলা সাপোর্ট গুলা, হ্যাঁ, সাপোর্ট গুলা কিন্তু ভিন্ন ব্যাখ্যা দেয় কিন্তু। এই যে মানবিক রাষ্ট্রটা তাকে সাপোর্ট দিল, আশ্রয় দিল, হ্যাঁ, তখন বলবে ইসলামে একদিন ইসলামী রাষ্ট্র ছিল এইগুলা, তারা আমাদের দেশগুলো দখল করছে সেটা, হ্যাঁ, না যদি তখন তাও না থাকে, যদি তা না পায় তখন কি বলবে জানেন? এটা আমি প্রশ্ন করেছিলাম। দুনিয়াটা তো আল্লাহর, মুসলমান তো সব জায়গায় যাবে। হুম। দুনিয়াটা মুসলমান তো আল্লাহর। আফগানিস্তান, মুসলমান আফগানিস্তানে যায় না, মুসলমান পাকিস্তান যায় না, জানে যে ওখানে গেলে সাড়া ভাঙ্গা মার দিবে। মুসলমান সৌদি আরব যায় না, জানে মিসকিন বলে কিক আউট করে দিবে। মুসলমান কুয়েতে যায় না, জানে যে লাথি মেরে বের করে দিবে। মুসলমান কাতারে যায় না, যে উষ্টা মেরে বের করে দিবে। মুসলমান দুবাই যায় না, বঙ্গোপসাগরে ফেলাই দিবে। যাবে মানে কোথায়? এখানে একটা নতুন ইয়ে আসছে যে এ এ সৌদি রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে দেখা করে সৌদি আরবে দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য। হ্যাঁ? সৌদি আরবে দাওয়াত দিচ্ছে উমরা করতে যাওয়ার জন্য আরকি। উমরা করবে সেখানে গিয়ে। তারপর ওইখানে বলবে যে রোহিঙ্গাদের ফেরত নাও। পাসপোর্ট দেও এদেরকে। হ্যাঁ? রোহিঙ্গাদের ৭০,০০০ সবচেয়ে মজার রোহিঙ্গা যে সৌদি আরব গেছে, রোহিঙ্গাদের তো পাসপোর্ট দিছে, আরো দিতে বলবে। না, রোহিঙ্গা যে সৌদি আরব গেছে, সে তো এমনি তো পাসপোর্ট ছাড়া তো সৌদি আরব যাওয়া যায় না। সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছিল। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়ে ওই দেশে কি করছে? বাংলাদেশি পাসপোর্টটা ফেলে দিছে সে। ফেলে দিয়া ফেলে দিয়ে সে এখানে শেল্টার চাইছিল। সৌদি আরব একসময় তাকে আল্লাহর মেহমান বলতো। এখন আর আল্লাহর মেহমান বলে না। এখন রোহিঙ্গাই বলে তারে। হ্যাঁ? এখন ফেরত নেওয়ার জন্য প্রেশার থাকবে। রোহিঙ্গারা, রোহিঙ্গাদের চাইতে হারামি এই মূর্খগুলো, রোহিঙ্গা মুসলমানদের চাইতে হারামি বেঈমান পৃথিবীতে নেই। আমি ওদের সাথে কথা বলে বুঝেছি। আপনি কি জানেন ফরিদ ভাই এই যে রোহিঙ্গাদের যে আজকে পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন দেশে একদিন বাংলাদেশীদের তা হবে? বাংলাদেশিদেরই ক্ষতি হবে রোহিঙ্গার জন্য। না, একই পরিস্থিতি বাংলাদেশীদের হবে কিন্তু। কেন না, জানেন? না, বাংলাদেশেরও পরিস্থিতি খারাপ। এই রোহিঙ্গারাই বাংলাদেশের না, বাংলাদেশীদের বিভিন্ন দেশে যে বাংলাদেশীরা আছে হুম, তাদের এই পরিস্থিতি হবে। কারণটা হচ্ছে রোহিঙ্গা মনে করো, রোহিঙ্গাদের অরিজিন তো হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম, হ্যাঁ। চিটাং থেকে ওইখানে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। শরৎচন্দ্র যেত রেঙ্গুনে যেত। ওইদিকে উন্নত ছিল। এইখানকার লোকজন ওইখানে যে গেছিল কয়েকশো বছর আগে তাদের সাথে মিশে নাই কিন্তু। সে আমি রোহিঙ্গা মুসলমান হিসেবে আলাদা থাকতে চাইছে সে। হ্যাঁ? এরা না শুধু মেন মুসলমান, পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রে গিয়ে নিজেরা কখনো মিশে না। এরা ওই দেশের সংস্কৃতি সভ্যতা গ্রহণ করে না। শুধু রোহিঙ্গারা না, কেউই না। বরং গিয়ে নিজেদেরই সংস্কৃতি সভ্যতা, নিজেদের সংস্কৃতি নাই তো, আরবদের তো কোনো সংস্কৃতি নেই। কারণ আরবের সংস্কৃতি আমাদের হবে কেন? এরা গিয়ে সেই এইগুলাতে আমরা মেইনস্ট্রিম এ মিশি না। আমরা ওইখানে একখণ্ড বাংলাদেশ বানাই। এতে করে লোকাল কমিউনিটির সাথে আমাদের বিরোধ তৈরি হচ্ছে। যেহেতু আপনি সাউথ আফ্রিকা প্রায় গুলি করে যে মারা হয়, প্রায় মারা যায় সাউথ আফ্রিকাতে। ওই সাউথ ওই আফ্রিকা, দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব সাউথ কিন্তু ওইখানে। আফ্রিকাতে, ব্রাজিলে আস্তে আস্তে এদের বের করে দিবে। সারা পৃথিবীতে শুধু বাঙালি মুসলমান না, ধীরে ধীরে এই এই ধরনের মুসলমান যারা, যারা যে দেশে গিয়ে ওই দেশের সংস্কৃতির উপরে, সভ্যতার উপরে, শিল্পের উপরে আঘাত করবে, এদের আস্তে আস্তে বের অলরেডি তো ইউরোপে তো একটা নতুন আইন করতেছে যে ইউরোপের যারা প্রত্যাখ্যাত হবে এদেরকে নিয়ে পাঠাবে আফ্রিকার কোন দেশে যেন তাদের থাকতে দিবে, যাদের অ্যাজাইলাম চেয়ে। আপনি দেখেন অদ্ভুত উগান্ডা, ব্যাপার। উগান্ডায় হ্যাঁ, নিয়ে যাবে বলছে। এই যে বিশ্বকাপের খেলায় বাংলাদেশের ৪৫ জন নাকি ৪৪ জনকে ভিসা দিয়েছিল, ১০ জনই গিয়ে অ্যাজাইলাম শিকার হয়েছে। তো এইরকম মিথ্যা এদের মানে কত বড় বাটপার। পাকিস্তান আফগানিস্তানে ফ্রি ভিসা যাবে না, এটা ইউরোপে আমেরিকায় গিয়ে তারা নাগরিকত্ব চায়, অ্যাজাইলাম চায়, এবং সব মিথ্যা।
একজন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, বিউটি পার্লারের মূল সমস্যা তার পোস্ট নয়, তার ধর্ম। হুম। না পোস্ট, এই দেশে ওটা মুসলমানও যদি পোস্ট দিত তাহলে গালি আরো বেশি দিত। ধর্ম তো আছে, আপনার সাথে একমত, কিন্তু মুসলমানও যদি কোনো মুসলমান শিক্ষিকা, আমি খুশি হইতাম বিউটি রানী পালের জায়গায় যদি কোনো সাবিনা ইয়াসমিন হতো, সাবিনা আক্তার হতো, রুকসানা আক্তার হতো, কোন আয়েশা বেগম হতো, আমি আরো বেশি খুশি হইতাম যদি এই কাজটা করতো। আপনার কি মনে আছে গত আমলে যে একটা টিপ পুলিশ অফিসার একজন মহিলা কপালে টিপ কেন দিছিল? হুম, হুম, ওইটা নিয়ে হইচই হলো না? জি। কেন কপালে চাকরি, টিপ দিছে? হ্যাঁ, আচ্ছা। ওর চাকরি গেল। সে ইদানিং চাকরিটা ফেরত পেয়েছে কিন্তু। এটা জঙ্গি বান্ধব সরকার, জঙ্গিকে চাকরি দেয়। আমাকে অনেকেই বলছে এটা নিয়ে ভিডিও বানাইতে। আমি বলছি এটা জঙ্গি বান্ধব সরকার, জঙ্গিদের জেলখানা থেকে মুক্ত করে দিতেছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কোন আইনের তোয়াক্কা না করে তাদের জেল থেকে ফিরে আনছে, বের করে দিছে, মুক্ত করে দিছে। তো সেই জায়গায় আরেক জঙ্গি পুলিশের চাকরি দিবে এই জঙ্গি সরকার, এটাতে আশ্চর্য হওয়ার তো কিছুই নেই। তবে একে আবার জেলে যাবে, আবার চাকরি যাবে, সময় এই আবার লোক আসতেছে। এই লোকটা কয়েকদিন ধরে আপনার অনুষ্ঠানে এসে এই কথাটা, আমরা সময় পাই না তার কথাটা বলার। শিক্ষকদের দাবি শিক্ষক হুমায়ুন কবিরকে খুন করেছিল, অথচ এই বিষয়টা নিয়ে কোনো প্রচারণা হয় না। ওইটা প্রচার করলে তো ওই যে সিরাজ শিকদার নিয়ে বঙ্গবন্ধুর বক্তব্য আছে সেটা তো প্রচার করতে পারবে না, চিঙ্কু বামের এগুলো বলবে না, জামাতের ওইটার বলবে না, কারণ সিরাজ শিকদার তো তাদের তখন দুলাভাই, সেই জন্য ওদের সিরাজ শিকদারের আরো তো খারাপ বিষয় আছে। তার প্রথম বিয়ে সম্পর্কে দেখেন তো, ছেড়ে দিল কেন জিজ্ঞেস করবেন। আপনার সিরাজ কি শিকদার, সিরাজ আদিত্য শিকদারকে কবির আদিত্য কবিরের সাথে পরিচয় ছিল? আদিত্য কবির? কে কে? আদিত্য কবির। আদিত্য কে মনে নেই। আদিত্য কবির বলে চমৎকার একটা ছেলে ছিল, মারা গেছেন। ও সম্ভবত হুমায়ুন কবিরের ছেলে। তার মা পরে কিন্তু পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে হয়েছিল। তাই? উনি কিন্তু শামসুন্নাহরের ছিল, না এটা আমি জানি না, পৃষ্ঠপোষকতা ছিল সে। আমি এই বিষয়টা জানি না। আমরা শেষ করবো ফরিদ ভাই, আপনার ঘুম আসছে অনেক, কিভাবে শেষ করবো? হুম। ধন্যবাদ আপনাকে। তবে আমি সেই বিউটি রানী পাল এবং এমডি আজাহারুল, এই ২ জনকে আমি স্যালুট জানাবো যে তারা এই যে মৌলবাদী শক্তি, অগণতান্ত্রিক শক্তি, শিক্ষা, সঙ্গীত বিরোধী শক্তি এবং ধর্ম ব্যবসায়ীদের, এরা ২ জন যে একটা ধাক্কা দিয়েছে, বিশাল ধাক্কা। যে মাত্র ২ জন মানুষ, কোন সংগঠন না, রাজনৈতিক শক্তি না, শক্তিমান কেউ না, সাধারণ মানুষ। একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই বিউটি রানী পাল আর এমডি আজহারুল। আমি তাদের স্যালুট জানাই। আমাদের এরকম বিউটি রানী পাল, ওর সাথে আসতে হবে সাবিনা ইয়াসমিনদের, লাকি আক্তারদের, তারপর আয়েশা আক্তারদের আসতে হবে, রুকসানাদের আসতে হবে। আর এমডি আজহারুলের সাথে এরকম আরো এমডি আজহারুল আমরা চাই। তাহলে এই দেশটা পরিবর্তন হবে। আর তাহলে এই এই দেশটা এই এই আমাদের লাল বদররা যাতে আরো টাকা পয়সা পাক, দোয়া করবেন না তাদের জন্য? জি, 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 এদের জন্য দোয়া করি। এরা এরকম আরো মিটিং করুক। আরো ২-৪ জন যোগ দিয়ে নিয়ে আসুক। কারণ আগামীতে এই ছবিগুলো যদি থাকে তাহলে আগামীতে আইসা আবার আওয়ামী লীগের হেলমেটের নিচে, লুঙ্গির নিচে ঢুকতে পারবে না। আমরা চাইতেছি এরকম আরো প্রকাশ হোক। আমরা দোয়া করতেছি। তারা এরকম আরো মিটিং জারি রাখুক ডিসেম্বরের আগ পর্যন্ত। তারপরে জননেত্রী শেখ হাসিনা তো ডিসেম্বর আসতেছে। তখন দেখা যাবে আর কোথাকার পানি। জগন্নাথের প্রক্টর? জগন্নাথের প্রক্টরকে দোয়া করব। তিনি যেন তার ভাষা এইভাবে জারি রাখেন, এইভাবে যেন বলতে থাকেন। তিনি যেন তিনি যেন জবি প্রক্টর থেকে জঙ্গি প্রক্টরে রূপান্তরিত হন। আমরা তাকে সেই রূপে, আসল রূপে দেখতে চাই। জনগণের বিচার করবে, গণ আদালতেও বিচার হবে, আদালতেও বিচার হবে। জনগণের বিচার করবে একদিন। কাউকে কেউ ছাড় পাবে না। কেউ ছাড় পাবে না। প্রকৃতির প্রতিশোধ আছে, গণ আদালতেও বিচার হবে। কেউ ছাড় পাবে না। যারা যা করছে, এই ২২ মাসে করেছে, ২৩ মাসে আরো করতেছে। সবাইকে এই গণ আদালতের মুখোমুখি হইতে হবে ২ দিন আগের পরে। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে এই শেখ হাসিনা ঘিরে ঘটনাটা একটা ফ্যাক্টর হতে পারে। যদিও তার কোনো ক্ষমতা নেই, হয়তো অনেকে ভেবেছেন যে মানে ৫ই আগস্ট ২০২৪ সালে আপনার মনে আছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেল, কিসের বলে মুক্তি পেয়ে গেল, এবং সেখানে যদি সেনা প্রধান শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত লোক হয়ে থাকে, তাহলে ওয়াই নট তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত লোক, সেটার জন্য আরো ৬-৭ মাস কেন ওয়েট করতে হবে? হতে পারে। কিন্তু আমি কিন্তু দেখি না যে ওয়াকারুজ্জামান
বিএনপি না বসার কোনো কারণ আমি দেখি না। সো নরেন্দ্র মোদী যখন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করে, এখানে না যাওয়া হবে একটা চরম বোকামি। কারণ ওখানে গেলে আপনার ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আরো বাড়বে, এবং আপনি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করছেন, পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক করছেন। ব্রিক্স হচ্ছে একটা বিকল্প ধারা বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে, তারা হচ্ছে একটা বিকল্প ধারা। সেই বিকল্প ধারা যদি আপনি যোগ নাও দেন, যদি আপনি সদস্য নাও হন, যদি না আমেরিকা তাদেরকে বলে, স্যার জিওগো এসে বলে যে ব্রিক্স থেকে দূরে থাকো, এবং সেটা যদি বাংলাদেশ গ্রহণ করে, তাহলে বোঝা যাবে যে আমেরিকান আধিপত্য চাই না, এই কথাটা টোটালি ভুল। এখানে আমেরিকান আধিপত্য আছে জানবো যদি আমেরিকান চাপে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে না যান। সদ্য পদত্যাগকৃত রাষ্ট্রপতিকে আটক করা হবে কিনা, তার বিরুদ্ধে মামলা করা হবে কিনা, অথবা সরকার তাকে এক ধরনের সেফ এক্সিট দিচ্ছে কিনা, সেই ধরনের প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে তাকে নিয়ে নতুন করে কিছু করবে? অথবা আমরা যদি প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদের কথা উচ্চারণ করি, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায়, মানে তার আগে এবং পরে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া নেওয়া যেতেই পারে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কোন ধরনের স্পষ্ট বার্তা খুঁজে পাওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে? আমার মনে হয় জাহিদুর রহমান যেটা চেষ্টা করেছেন, যে যে একটা আলোচনা চলছে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে, যে প্রেসিডেন্টের এক ধরনের ইমিউনিটি আছে, যে তাকে মানে প্রেসিডেন্ট না থাকা, মানে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা টামলা করা যায় না, এ ধরনের একটা ধারণা অনেকের মনে আছে। যেরকম প্রেসিডেন্ট নিজেই আর্টিকেল 51 সংবিধানের যে 51তম ধারা, সেটার কথা উল্লেখ করে বলেছেন যে সেটা পড়ে দেখুক সবাই। তো এখন পরে কি বুঝলেন? এখন জাহিদুর রহমান যেটা বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে বিচার করা যায়। কারণ উদাহরণ হিসেবে এরশাদের ব্যাপারটা অনেকেই উল্লেখ করছেন, যে এরশাদ পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, তিনি জেল খেটেছেন, তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল তার দোষী সাব্যস্ত হবার পর। কাজে এই ধরনের উদাহরণ আছে। এখন মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, সরকার কি করতে চায়। সরকার যদি চায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার করতে, তাহলে সরকার সেটা করবে। আর যদি সরকার চায় তারা বিচার করবে না, এই বিষয়টাকে মানে এভাবে চলে যেতে দিবে, তাহলে বিচার হবে না। কোনোটাই আইন আইন কোনোটার বাধা বা কোনোটা কিছু হচ্ছে না, এখানে সরকারের সদিচ্ছায়। এটা শুধু শাহাবুদ্দিন কেন, আপনি বাংলাদেশের ইতিহাসে গত 55 বছরের ইতিহাসই দেখেন না কেন, যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার শুধু তখনই হয় যখন তাদের চরম প্রতিপক্ষ ক্ষমতায় আসে, এবং তারাই বিচার করে, এবং তারা ক্ষমতায় এসে তাদের পক্ষের যেসব লোক আগের জমানায় বিচার বিচার হয়েছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস করে দেয়, মাফ করে দেয়। তো এটাই হচ্ছে সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এখানে আইন একদিকে বা ওই দিকে চলবে, বা আইন তার নিজস্ব গতিতে চলবে, এইসব কথা হচ্ছে মানে আমি বলি বকবাস কথা। কারণ এগুলোর কোনো মানে হয় না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এগুলোর কোনো মানে হয় না। এভরিথিং ডিপেন্ডস অন গভর্নমেন্টস গুড উইল, পলিটিক্যাল উইল। যারা যারা তাকে আটকের দাবি জানাচ্ছে, সে এনসিপি, জামাত ইসলামী বা ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন আছে, আরো অনেকে, অনেক রাজনৈতিক দল যেগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তাদের অনেকের বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি এমন শক্তিমান ব্যক্তি যে তাকে সেফ এক্সিট দিতে হবে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা জানি তিনি মার্কিন এজেন্ট অথবা আন্তর্জাতিক শক্তির নানান ধরনের এজেন্ডা তিনি বাস্তবায়নের জন্য ক্ষমতা নিয়েছিলেন, তার সাথে এক ধরনের বোঝাপড়া হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট যে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হলেও মামলা কোনোটি গ্রহণই করা হয়নি, কোনোটি গ্রহণ করার পরে সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ এগুলো মামলা করতে গেছেন। ইভেন তার উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। তো তার তো এক ধরনের ব্যাখ্যা আছে। আমরা বলছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অবশ্যই অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ ছিল। তো অনেকে বলছেন যে তাকে কেন, মানে বিএনপির সাথে কি আসলে কোনো ধরনের সমঝোতা হয়েছে? আর যদি হয়ে থাকে, যে তিনি কি এমন শক্তি এখন মানে হোল্ড করছেন যে তাকে সেফ এক্সিট দিতে হবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তিনি এমন এক কোনো শক্তি, কিন্তু যখন দল থেকে মনে করা হয়েছে, বা দল বা দলের বাইরে যারা আছে বিএনপির সাথে, তারা যখন যদি মনে করে থাকে যে এই বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরবে, এই ঘোষণার পর
শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মানে হিসেবে রেখে দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ তার হাতে কোনো ক্ষমতা না থাকলেও তিনি কিছু কিছু জায়গায় কিছু করে ফেলতে পারেন। এই ধরনের যদি একটা বয়ান সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু তারেক রহমান সম্ভবত সেই অ্যাকশনকে আর বেশি দূর এগিয়ে নিতে চায় না। তিনি হয়তো ওখানেই এটা সমাপ্তি করতে চাইছেন। ঠিক আছে, শাহাবুদ্দিন চলে গেছে, আর ঘাটানোর দরকার নেই, এইটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। কিন্তু তার মানে এই না যে 2 মাস পরে দুদককে বলা হবে না যে তোমরা শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করো। ইসলামী ব্যাংকের যে হাজার হাজার কোটি কোটি টাকার যে লোপাট হওয়ার ঘটনা, সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা, আলমের যে টেক ওভার, দখল ইসলামী ব্যাংক, সেটার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল কিনা, সরকার সেটা করতেই পারে, দুদককে নির্দেশ দিতে পারে। এবং আমার মনে হয় না যে প্রাক্তন রাষ্ট্রপতি তেমন কোনো ইমিউনিটি আছে যেটা তাকে এই ধরনের দুর্নীতির মামলা থেকে রক্ষা করতে পারে। তো এটা সরকার, এগেইন যেটা আগেই বলছিলাম, যে এটা সবই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। তারা যদি চায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত এবং মামলা করতে পারে, তারা যদি রাজনৈতিক কারণে যদি না চায়, তাহলে সেটা নাও করতে পারে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে তারেক রহমান এটা চায় না, কিন্তু সেটা এই চায় না অবস্থাটা পেছনের কারণ কি হতে পারে? অনেকে বলেন যে তিনি যখন পদত্যাগ করেছেন তার আগে এক ধরনের সমঝোতা হয়েছে, এটা অনেকে বলছেন। হুম। আহ যদি হয়ে থাকে কেন বা সেই সমঝোতা? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, হয়তো প্রশ্নটি পূরণ হতে পারে, আহ আসলে কি তিনি কিছু করতে পারতেন শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে? অথবা এর পেছনে কারণ এটি কিনা যে তড়িঘড়ি করে স্পিকারকে ডেকে নিয়ে আসা হলো, তিনি ট্রিটমেন্টে ছিলেন, আহ শুক্রবারের মধ্যেই উইদিন শর্ট নোটিশে তাকে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলো। আসলে কেমন কোনো বিষয় জড়িয়ে রয়েছে কিনা বা ছিল কিনা? না, আমার তো মনে হয় যে এটা একটা মানে কোনো একটা ভয় থেকে এই কাজটা করা হয়েছে। কারণ তারা যদি শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের নমিনি বা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যদি তাকে সরাতে চায়, সেটা তো আগেই করতে পারত। সংসদ অধিবেশন যাওয়ার পরপরই তারা সেটা করতে পারত। রাষ্ট্রপতি ভাষণ দিলেন এবং তারপরেই তারা এই প্রক্রিয়াটা শুরু করতে পারতো, যে ঠিক আছে, কাজ শেষ, এবার আপনি যান, আমরা আমাদের আহ, রাষ্ট্রপতি মনোনীত করব। এবং তিনি এটা তো ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার যদি চায় আমি সানন্দে পদত্যাগ করব। তো রাস্তা তো খোলা ছিল, তারা করেনি কেন? তারা নিশ্চয়ই চেয়েছে যে না, তাকেই রেখে দিতে। তো হঠাৎ এই নীতি পরিবর্তন হলো কেন? সেখানে আমার মনে হয় যে এই শেখ হাসিনা ঘিরে ঘটনাটা একটা ফ্যাক্টর হতে পারে। যদিও তার কোনো ক্ষমতা নেই, হয়তো অনেকে ভেবেছেন যে 5ই আগস্ট 2024 সালে আপনার মনে আছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেল। কিসের বলে মুক্তি পেয়ে গেল? রাষ্ট্রপতির কোনো এক আদেশে। তো রাষ্ট্রপতির তো সেরকম কোনো ক্ষমতা নেই একজন সাজাপ্রাপ্ত আসামিকে তার সাজা মকুফ করে দিতে, আনলেস তারা আবেদন করে ক্ষমার জন্য। তো সেরকম তো কোনো আবেদন আসে, তখন কোন দেশে কোনো সরকারই নেই। সেই আবেদন মঞ্জুর করা আগে সরকার, তারপরে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দেন। তো যাই হোক, তো সেটা হয়েছে। তো এখন তারা কি মনে করছে যে এই কাণ্ড তো উনি আগেই করেছেন, আমাদের পক্ষে করেছেন, এখন আমাদের বিপক্ষে করতে পারেন কিনা? কিন্তু 24 সালের বাস্তবতা আর 26 সালের বাস্তবতা তো একই না। 24 সালে তিনি সেটা করতে পেরেছিলেন কারণ যারা যারা ক্ষমতার কেন্দ্রে তখন, তারা চাচ্ছিল যে সেটা তিনি করুক। কিন্তু এখন যারা ক্ষমতা কেন্দ্রে, তারা তো চাইবে না যে তিনি হাসিনার পক্ষে কোনো পদক্ষেপ নিক। কাজেই তিনি কিন্তু যারা সরকারের ইচ্ছার বিপক্ষে রাষ্ট্রপতি কিছুই করতে পারেন না, কিছুই পারেন না। এটা এই রাষ্ট্রপতি কেন, কোন রাষ্ট্রপতিই পারেনি। আর এখানে যদি তারা মনে করে যে শাহাবুদ্দিন কোনো একটা রাজনৈতিক ক্ষতি করে বসতে পারে, তাহলে তো ব্যাপারটা আরো ভয়ানক হয়ে গেল। কাজেই তাদের শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার পিছনে ওই চিন্তা কাজ করে থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা মানে একটা সমঝোতা হয়েছে। সমঝোতা না হলে এই এই 2-3 দিনের ব্যাপারটা থাকতো না। এটা আগেই তাকে বলতো এখনই আপনি যান, অথবা পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে মামলা টামলা নোটিশ আমরা পেয়ে যেতাম। কিন্তু এখনো সেটা হতে পারে, এটা একটা উড়িয়ে দেওয়া যায় না যে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হবে না। এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হবে না।